জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব থাকা না থাকার বিরোধ করালো সুপ্রিম কোর্টে। ট্রাম্পের নির্বাহী আদেশের বৈধতার শুনানিতে সম্মত সর্বোচ্চ আদালত। মার্কিন চাপ সত্ত্বেও ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ঘোষণা রুশ প্রেসিডেন্ট পুতিনের। দিল্লি মস্কো নতুন চুক্তির ঘোষণা নরেন্দ্র মোদির। পুয়ের্তো রিকোর উপকূলে স্থলসেনা ও সাঁজোয়া যান মোতায়েন যুক্তরাষ্ট্রের। মার্কিন সামরিক প্রস্তুতির কঠোর সমালোচনা ভেনেজুয়েলার প্রেসিডেন্টের। দর্শক আমন্ত্রণ যমুনা আইডেস্কে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো পুরো খবর। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব চ্যালেঞ্জ করা আলোচিত মামলার শুনানি করতে সম্মতি জানিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। অর্থাৎ যুক্তরাষ্ট্রে জন্ম নিলে নাগরিকত্ব মিলবে কিনা সেটি নির্ধারিত হবে সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে। তবে এই প্রক্রিয়া শেষ হতে কয়েক মাস সময় লেগে যেতে পারে। এর আগে দায়িত্ব নিয়েই অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের সন্তানদের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধে নির্বাহী আদেশ জারি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার সেই আদেশ আটকে দেয় একাধিক মার্কিন আদালত। গেল জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব নেওয়ার প্রথম দিনই নাগরিকত্ব ইস্যুতে আরোপ করেন কড়াকড়ি। অবৈধভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী দম্পতিদের সন্তানদের জন্মসূত্রের নাগরিকত্ব দেয়া বন্ধে জারি করেন নির্বাহী আদেশ। এই নিয়ে শুরু হয় তোলপাড়। যুক্তরাষ্ট্রের কয়েকটি নিম্ন আদালত একের পর এক রায় দিয়ে সেই সিদ্ধান্তকে আটকে দেয়। ট্রাম্প নির্বাহী আদেশ দেওয়ার পরপরই তা আইনি চ্যালেঞ্জের মধ্যে পড়ে। মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ ওঠে। এক পর্যায়ে ট্রাম্পের নির্বাহী আদেশে স্থগিতাদেশ দেয় একাধিক ফেডারেল কোর্ট। সেই আইনি জটিলতার মধ্যে এবার নতুন সিদ্ধান্ত এলো মার্কিন সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। জন্মসূত্রের নাগরিকত্ব চ্যালেঞ্জ করা এই মামলার শুনানি করতে সম্মত হয়েছে সর্বোচ্চ মার্কিন আদালত। 14তম সংশোধনীর মাধ্যমে নাগরিকদের এই মৌলিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেটি কোনো প্রেসিডেন্ট বদলে দিতে পারেন না। আইন অনুসারে গেল 150 বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে জন্মানো প্রত্যেকেই জন্মসূত্রের নাগরিক বলে বিবেচিত হয়ে আসছে। আমরা আশা করছি এ দফায় সুপ্রিম কোর্টে বিষয়টির চূড়ান্ত সমাধান হবে। গৃহযুদ্ধ শেষে মুক্তি পাওয়া দাস ও তাদের সন্তানদের নাগরিকত্ব দেওয়ার জন্যই মার্কিন সংবিধানের 14তম সংশোধনী আনা হয়, যেখানে বলা হয় যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সকলে মার্কিন নাগরিক। তবে ব্যতিক্রম থাকবে শুধু কূটনীতিক এবং বিদেশি সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের ক্ষেত্রে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। মার্কিন চাপ সত্ত্বেও ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহে প্রস্তুত রাশিয়া, এমন আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দিল্লি সফরকালে ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে যৌথ প্রকল্পের কথাও জানান তিনি। অন্যদিকে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দিল্লি মস্কোর মাঝে নতুন চুক্তির ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাশিয়া থেকে জ্বালানি ক্রয় বন্ধে চাপ প্রয়োগে ভারতের উপর মার্কিন শুল্কের খড়গ ঘিরে যখন উত্তেজনা চলছে, তখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফর। দিল্লিতে মোদির পাশে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন পুতিন। যেখানে ওয়াশিংটন নিজেই মস্কো থেকে পারমাণবিক জ্বালানি কিনছে, সেখানে ভারতের উপর বিধিনিষেধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। দিল্লির সংকটময় মুহূর্তে জ্বালানি ইস্যুতে পাশে দাঁড়ানোর ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট। জ্বালানি খাতে আমাদের অংশীদারিত্ব সফলভাবে এগোচ্ছে। রাশিয়া একটি নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহকারী এবং ভারতের শক্তি খাতের উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর উৎস। দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য নির্বিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে প্রস্তুত আমরা। ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নির্মাণে একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনার কথাও জানান। বলেন, এরই মাঝে জ্বালানি নেটওয়ার্কে যুক্ত হয়েছে 6টির মধ্যে 2টি রিঅ্যাক্টর ইউনিট। আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা শুধু জ্বালানি সরবরাহেই সীমাবদ্ধ নয়। ভারতের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুদানকুলাম নির্মাণের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প এগিয়ে চলেছে। সৌহার্দ্য আর দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রীও। 2030 সাল পর্যন্ত ভারত ও রাশিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চুক্তির ঘোষণাও দেন নরেন্দ্র মোদি। অর্থনৈতিক সহযোগিতাকে নতুন উচ্চতায় নিতে আজ আমরা 2030 সাল পর্যন্ত একটি ইকোনমিক কোঅপারেশন প্রোগ্রামে সম্মত হয়েছি। এটি আমাদের বাণিজ্য এবং বিনিয়োগকে বৈচিত্র্যময়, সুষম ও স্থিতিশীল করবে।
सदैव দুদিনের ভারত সফর শেষে শুক্রবার রাতে রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেন রুশ প্রেসিডেন্ট। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ভারতীয় ঐতিহ্য তুলে ধরা বেশ কিছু উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপহারগুলোর মধ্যে রয়েছে রুশ ভাষায় লেখা সনাতন ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ গীতা, আসামের ঐতিহ্যবাহী চা, কাশ্মীরের জাফরান, মহারাষ্ট্রের হাতে নকশা করা একটি রূপার ঘোড়া, মুর্শিদাবাদের তৈরি নকশাখচিত ঐতিহ্যবাহী রূপার চায়ের সেট। প্রতিটি উপহার বহন করে ভারতের প্রাচীনতম সংস্কৃতি, দেশীয় কারিগরি ঐতিহ্য। দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করতে খুবই সুচিন্তিতভাবে নির্বাচন করা হয় এই উপহারগুলিকে। তরকা ডালের ঝাঁজ কিংবা জাফরান পোলাওয়ের সুঘ্রাণ, ঘিয়ে ভাজা লাচ্ছা পরোটার সাথে বাদাম হালুয়া আর গুড় সন্দেশ, ঝোল মোমো থেকে আচারি বেগুন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আপ্যায়নে কোনো কমতি রাখেনি ভারত। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে আড়ম্বরপূর্ণ নৈশভোজে পুতিনের সৌজন্যে ছিল ঐতিহ্যবাহী ভারতীয় থালি, যেখানে ছিল কাশ্মীর থেকে পূর্ব হিমালয় পর্যন্ত নানা আঞ্চলিক স্বাদের প্রতিফলন। অবশ্য মুখরোচক সব খাবারের পুরোটাই ছিল নিরামিষ। বিদেশ সফরেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের খাবার দাবার নিয়ন্ত্রণ করা হয় কড়াভাবে। উপকরণ সংগ্রহ থেকে টেবিলে পরিবেশন, পরীক্ষা নিরীক্ষা করা হয় প্রতিটি ধাপ। শুধু তাই নয়, নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় তার সাথেই থাকে রাঁধুনির একটি দল এবং মোবাইল ফুড টেস্টিং ল্যাবও। এবার ভারত সফরে দেশটির নানা প্রান্তের ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ছিল পুতিনের জন্য। তবে পুরো মেনু জুড়ে ছিল খাঁটি নিরামিষ আইটেম। শুক্রবার ভারতীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৈশভোজে অংশ নেন রুশ প্রেসিডেন্ট। ভোজসভার শুরু হয় দক্ষিণী খাবার মুরুঙ্গেলাই চারু দিয়ে, যা মূলত এক ধরনের স্যুপ। এরপর ছিল গুচ্চিদুন চেটিন, কালে চানেকে শিকমপুরি এবং চাটনির সঙ্গে ভেজিটেবল ঝোল মোমো। মেইন কোর্সে ছিল শীতকালীন সবজির বাহার, জাফরানি পনির রোল, পালক মেথি, মটর কা শাক, তন্দুরি ভারওয়ান আলু, আচারি বেগুন, তরকা ডাল। সাথে ছিল ড্রাই ফ্রুট এবং জাফরান পোলাও, লাচ্ছা পরোটা, মগজ নান, সাতানাজ রুটি, মিসির রুটি সহ ভারতীয় রুটির নানান ধরনও ছিল। ডেজার্ট কোর্সে ছিল দুটি ঐতিহ্যবাহী ভারতীয় খাবার, বাদামের হালুয়া এবং জাফরান পেস্তার কুলফি। টেবিলে গুড় সন্দেশ এবং মুরাক্কুও ছিল, যা আঞ্চলিক মিষ্টির স্বাদ যোগ করেছে। সালাদের আয়োজনও ছিল বাহারি, কামরাক বুন্দি রায়তার সঙ্গে বিটরুট, খামান কাকদি এবং সকলকান্দি পাপড়ি চাট। সাথে ছিল তাজা ফলের রস। এখানেই শেষ নয়, গঙ্গুর আচার, আমের চাটনি, কলা চিপস সহ ছিল আচারের নানা বাহারও। নৈশভোজ শেষে ছিল সঙ্গীত আয়োজন। ভারতীয় নৌবাহিনীর ব্যান্ড এবং একটি ধ্রুপদী দল মিলে তুলে ধরে ভারত ও রাশিয়ার সঙ্গীতের ফিউশন। ডরথি তাসরিন, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সামরিক ক্ষমা অনুমোদিত হলেও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও আরও 5 জন রাশিয়ানের বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহালই থাকবে। শুক্রবার এই ঘোষণা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। এ সময় আইসিসির 2 জন প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক আদালতের পরোয়ানা স্থগিত করতে হলে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব প্রয়োজন। তবে ইউক্রেনে যুদ্ধাপরাধে নেতৃত্ব দানকারী পুতিন ও তার উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তাকে সেটি দেয়া হবে না। পুতিন সহ আরও 5 জন রুশ কর্মকর্তার বিরুদ্ধে ইউক্রেন থেকে শত শত শিশুকে অবৈধভাবে স্থানান্তরের অভিযোগ ওঠে। বেসামরিকদের উপর নৃশংসতা চালানোর অভিযোগে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আইসিসি। আইএস কর্মকর্তাকে আটক করতে গিয়ে সিরিয়ার এক গুপ্তচরকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র সিরিয়ার যৌথ বাহিনী। গেল অক্টোবর মাসে সিরিয়ার দুমাই শহরে আইএস বিরোধী অভিযানে নামে সিরিয়ার এসএফএ ও মার্কিন সেনারা। তবে ভুল গোয়েন্দা তথ্যের কারণে হামলা চালানো হয় সিরীয় গুপ্তচর খালেদ আল মাসুদের বাড়িতে। তার দুপায়ে গুলি করে সেনা সদস্যরা। মারা যান অতিরিক্ত রক্তক্ষরণে। দীর্ঘদিন সারার হয়ে আইএসের উপর নজরদারি করছিলেন মাসুদ। রাত প্রায় ৩টা, সিরিয়ার দুমাইর শহরের এক আবাসিক এলাকায় প্রবেশ করে প্রায় ৩০-৪০টি ভারী যান। সন্ত্রাসী গোষ্ঠী আইএসের এক কর্মকর্তাকে আটক করতে যৌথ অভিযান চালায় সিরিয়ার ফ্রি আর্মি, এসএফএ এবং মার্কিন সেনারা। তবে আইএস কর্মকর্তার বদলে নিহত হন সিরীয় গুপ্তচর খালেদ আল মাসুদ।
অক্টোবরের মাঝামাঝিতে ভয়াবহ এই ঘটনার সাক্ষী হতে হয়েছিল খালেদ আল মাসুদের পরিবারকে। সেদিন মাঝরাতে ভারী যানবাহনের শব্দে ঘুম ভাঙে তাদের। এরপর সবই বিভীষিকা। ধাক্কা দিয়ে মাসুদের বাড়ির দরজা খুলে প্রবেশ করে যৌথ বাহিনীর সদস্যরা। মাসুদের 2 পায়ে গুলি করে জিম্মি করা হয় তাকে। এর একদিন পর জানা যায় হাসপাতালে নেওয়ার পথেই মারা গেছেন মাসুদ। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকেছিল। আমার ছেলে সিঁড়ি দিয়ে নামার সময়ই তার 2 পায়ে গুলি করে ওরা। ফোঁটা ফোঁটা রক্ত পড়ছিল। সে অবস্থাতেই ওকে নিয়ে যায়। পরদিন হাসপাতালে যেয়ে দেখি সে আর বেঁচে নেই। কি হয়েছিল, কিভাবে মারা গেল কিছুই জানি না। আমার ছেলের হত্যার বিচার চাই। স্বজনদের মতে বহু বছর ধরে সারা নেতৃত্বাধীন বিদ্রোহী গোষ্ঠী HTS এর হয়ে কাজ করতেন খালেদ আল মাসুদ। IS সদস্যদের উপর গুপ্তচর বৃত্তি করতেন। বাশার আল আসাদের পতনের পর দুমাইরে ফিরে আসেন তিনি। সারা সরকারের নিরাপত্তা বাহিনী জেনারেল সিকিউরিটিতে যোগ দেন। মাসুদের HTS এর সাথে যোগাযোগ ছিল। আসাদ সরকারের পতনের পর তাদের সাথেই দুমাইরে ফিরে এসেছিল। এরপর সে সরকারি বাহিনীতে চাকরি নিয়েছিল। আল মাসুদের পরিবারের ধারণা SF এর সদস্যদের দেওয়া ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই খালেদ আল মাসুদকে টার্গেট করা হয়েছিল। তবে SF এর তরফ থেকে বিষয়টি এখনো স্পষ্ট করা হয়নি। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ভেনেজুয়েলার সাথে উত্তেজনার মধ্যে ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্তো রিকোর উপকূলে এবার স্থলসেনা ও সাঁজোয়া যান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার দ্বীপটির উপকূলে অবতরণ করে মার্কিন নৌবাহিনীর অ্যাম্ফিবিয়াস যুদ্ধযান। ভারী অস্ত্রে সজ্জিত বিভিন্ন ধরনের সাঁজোয়া যান নিয়ে চলে মহড়া। এই ঘটনায় ক্ষোভ জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। যেন পুরোদস্তুর যুদ্ধ প্রস্তুতির দৃশ্য। ক্যারিবিয়ান দ্বীপ পুয়ের্তো রিকোর এল ফারো সমুদ্র সৈকতে অবতরণ করছে একের পর এক মার্কিন অ্যাম্ফিবিয়াস যুদ্ধযান। বিস্তীর্ণ উপকূল জুড়ে চষে বেড়াতে দেখা যায় হামভি ও ভারী সাঁজোয়া যান সহ মার্কিন বাহিনীর বিভিন্ন ধরনের সামরিক যান। মেশিনগান ও কামান সজ্জিত এসব যুদ্ধযান জলে স্থলে অভিযান পরিচালনায় অত্যন্ত কার্যকর। আর এসব নিয়ে প্রতিনিয়তই মহড়া আর যুদ্ধ প্রশিক্ষণে ব্যস্ত সময় পার করছেন অঞ্চলটিতে মোতায়েন কয়েক হাজার মার্কিন সেনা। এদিকে ক্যারিবিয়ান সাগরে আগেই নোঙর করেছে বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ড সহ আরও বেশ কিছু যুদ্ধজাহাজ আর সাবমেরিনের শক্তিশালী বহর। আকাশপথে মহড়া চালাচ্ছে F-35B ফাইটার সহ অত্যাধুনিক সব যুদ্ধবিমান। বিশেষজ্ঞরা বলছেন ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানোর পরিকল্পনা থেকেই যুক্তরাষ্ট্রের এই সমর প্রস্তুতি। তবে এ নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য করে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে হামলার সম্ভাবনাকে পুরোপুরি নাকচ কিংবা সমর্থন কোনোটাই স্পষ্ট করছেন না তিনি। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো বলছেন কোনো কারণ ছাড়াই যুদ্ধ উস্কে দিচ্ছে ওয়াশিংটন। এটি অপ্রয়োজনীয়, একেবারেই অপ্রয়োজনীয়। ভেনেজুয়েলা কখনো যুক্তরাষ্ট্রের জন্য হুমকি ছিল না, এখনো নয়, ভবিষ্যতেও হবে না। বরং সমগ্র আমেরিকা মহাদেশের নিরাপত্তার নিশ্চয়তা ভেনেজুয়েলাই একমাত্র আশা। বিশেষজ্ঞদের মতে এখনই যুদ্ধ শুরু না হলেও অঞ্চলটিতে মার্কিন সেনাদের এই বিপুল উপস্থিতিতে প্রতি মুহূর্তে চাপে থাকছে ভেনেজুয়েলা। দেশটিতে বিনিয়োগ করতে ভয় পাচ্ছে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির জ্বালানি রপ্তানি আর সামগ্রিক উন্নতি। অবিরাম সামরিক ও মনস্তাত্ত্বিক হুমকি ভেনেজুয়েলার জাতীয় উন্নয়নকে ব্যাহত করছে। দেশটিকে ঘিরে এই মার্কিন সেনা উপস্থিতি দেশটিতে বিদেশি পুঁজি প্রবেশের পথও প্রায় বন্ধ করে দিয়েছে। আন্তর্জাতিক বিনিয়োগকারীরা দেশটিতে বিনিয়োগ করতে উৎসাহ পাচ্ছে না। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন প্রায় 2 লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি করে ভেনেজুয়েলা, যা দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রের মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় 27% সমান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির জেরে বিপাকে যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব প্রত্যাশী লাখ লাখ আফগান। যুক্তরাষ্ট্রের হয়ে তালেবান সরকারের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় তাদের স্পেশাল ইমিগ্রেন্ট ভিসা দেওয়ার কথা ছিল। অভিবাসন ইস্যুতে যুক্তরাষ্ট্রের নতুন নীতির কারণে অনিশ্চিত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী আফগানদের ভাগ্য। তালেবানদের বিপক্ষে যুদ্ধ করা যেসব আফগান অন্য দেশে অবস্থান করছে, বিপাকে পড়েছে তারাও। এখন নিজ দেশে ফেরাও ঝুঁকিপূর্ণ হয়েছে তাদের। হতাশ হয়ে পার্কে বসে আছেন আফগান সাংবাদিক ও মানবাধিকার কর্মী ইহসানুল্লাহ আহমদজাই। বারবার মুঠোফোনে দেখছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন পরিষেবার ওয়েবসাইট। কখন প্রেসিডেন্ট ট্রাম্পের অভিবাসন নীতিতে পরিবর্তন আসে সেদিকে তীক্ষ্ণ নজর তার।
মার্কিন যুক্তরাষ্ট্রের আহ্বানে আফগানিস্তানে চলা সামরিক অভিযানে অনুবাদক ও গাইড হিসেবে কাজ করেছেন অনেক আফগান। এমনকি সরাসরি তালেবানদের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয় তারা। এখন পাকিস্তান সহ অন্যান্য দেশে নির্বাসিত জীবন কাটছে তাদের। এতদিন যুক্তরাষ্ট্রে অভিবাসনের আশা থাকলেও ট্রাম্পের নতুন নীতির কারণে বিপাকে পড়েছেন তারা। আমাদের এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই। এখন পাকিস্তানও আমাদের নির্বাসিত করার কথা ভাবছে। যাদের আফগানিস্তানে ফেরত পাঠানো হচ্ছে তারা সবাই তালেবান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তা করেছে। আফগানিস্তান যুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে অংশ নেওয়ায় এসব বাসিন্দাদের স্পেশাল ইমিগ্রান্ট ভিসা বা এসআইভি প্রদানের শর্ত দিয়েছিল মার্কিন প্রশাসন। তবে অতিরিক্ত আইনি জটিলতায় অত্যন্ত ধীরগতিতে চলে এই ভিসার প্রক্রিয়া। গেল কয়েক বছরে এই ভিসার জন্য জমা পড়েছে 1.5 লাখেরও বেশি আবেদন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অপেক্ষা করতে করতেই এলো তৃতীয় বিশ্বের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নয়া অভিবাসন নীতি। এতে ব্যাপক বিপাকে পড়েছে আফগানিস্তান থেকে পালিয়ে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া লক্ষ লক্ষ মানুষ। আমি একজন ক্রীড়াবিদ ও সাংবাদিক হতে চাই, যা আফগানিস্তান কিংবা পাকিস্তানে অবস্থান করে সম্ভব নয়। আমার জীবনে আর কোনো আশা নেই। আমার মতো আফগানিস্তানের আরো বহু বাসিন্দা কেবল জীবনের কাছে আরো একবার সুযোগ চাইছে। আমরা যুদ্ধ থেকে পালিয়ে এসেছি, সেখানে ফিরে যাওয়া আমাদের পক্ষে অসম্ভব। এদিকে যুক্তরাষ্ট্রে ঠাঁই পাবার আশায় অপেক্ষারত হতভাগা আফগানিদের দ্রুততম সময়ে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান সহ আশ্রয়দাতা দেশগুলো। না হলে জোরপূর্বক ফেরত পাঠানো হবে নিজ দেশে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। পাকিস্তান ও আফগানিস্তান সামরিক বাহিনীর মধ্যে সীমান্ত এলাকায় আবারও গোলাগুলি হয়েছে। শুক্রবার গভীর রাতে ব্যাপক গোলাগুলি হয় দুই পক্ষে। আফগানিস্তান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করে বলেন, পাকিস্তানি সেনারা কান্দাহারের স্পিন বোলদাগ জেলায় হামলা চালায়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, চামান সীমান্তে আফগান বাহিনী বিনা উস্কানিতে হামলা চালিয়েছে। 2 দিন আগেই সৌদি আরবে বৈঠকে বসে কাবুল, ইসলামাবাদের প্রতিনিধিরা। তবে কোনো ধরনের অগ্রগতি ছাড়াই শেষ হয় ওই শান্তি আলোচনা। আত্মহত্যা করেছে আরও এক ইসরায়েলি সেনা। গাজায় আগ্রাসনের মানসিক চাপ সইতে না পেরেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলের হাইয়ম পত্রিকা জানায়, গাজায় আল আকসা ফ্লাড অভিযানের প্রথম দিনে লড়াইয়ে অংশ নিয়েছিলেন টমাস আদস গাউসকাস নামের এই সেনা। উপত্যকার ভেতরে পরবর্তী স্থলে অভিযানেও যুক্ত ছিলেন তিনি। এরপর থেকেই তীব্র মানসিক সংকটে ভুগছিলেন 28 বছর বয়সী এই রিজার্ভ সেনা। পত্রিকাটি জানায়, সম্ভবত পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিলেন তিনি। আত্মহননের ঠিক আগে লিখেছিলেন, তিনি আর বাঁচতে পারছেন না, চারদিকে শুধু ধ্বংস আর হারানোর অনুভূতি বোধ করছেন। অক্টোবরের শেষে প্রকাশিত ইসরায়েলের সরকারি তথ্য বলছে, গত 18 মাসে সেনাবাহিনীটিতে 279টি আত্মহত্যার চেষ্টা হয়েছে, যার মধ্যে মারা গেছে 36 জন আইডিএফ সেনা। সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দিয়েছে কানাডা। গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মতো মিত্র দেশগুলোর সাম্প্রতিক সিদ্ধান্তের সাথে মিলিয়ে নেওয়া হয়েছে এমন সিদ্ধান্ত। সেখানে আরও বলা হয়, দেশের স্থিতিশীলতা পুনর্গঠনে কাজ করছে সিরিয়ার অন্তর্বর্তী সরকার। বৈশ্বিক অংশীদারদের সঙ্গে মিলিত হয়ে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করছে তারা। বাশার আল আসাদ ক্ষমতায় থাকাকালে 2012 সালে সন্ত্রাসবাদী দেশের তালিকাভুক্ত করা হয়েছিল সিরিয়াকে। এর আগে বৃহস্পতিবার দেশটিতে সফর করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 15 সদস্য রাষ্ট্রের প্রতিনিধি দল। কারাবন্দী ফিলিস্তিনি স্বাধীনতাকামী নেতা মারওয়ান বারঘুতিকে হত্যার পরিকল্পনা করছে ইসরায়েল। অভিযোগ তুলে সতর্ক করল ফিলিস্তিনি বিষয়ক মানবাধিকার সংগঠন প্যালেস্টিনিয়ান প্রিজনার সোসাইটি। কারাগারে তার উপর গুরুতর হামলার অভিযোগ তুলে তার মুক্তির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানায় সংস্থাটি। বিবৃতিতে সংস্থাটির প্রধান জানিয়েছে, কারাগারে বন্দী অবস্থায় বারঘুতির ওপর বেড়েই চলেছে আক্রমণের মাত্রা, যা একটি গুরুতর অপরাধ ও আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে ফিলিস্তিনি স্বাধীনতাকামী এই নেতাকে কারাগারে মারধর করে শরীর প্রায় পিষে ফেলা, দাঁত, পাঁজরের হাড় ও আঙ্গুল ভেঙে ফেলা ও কানের কিছু অংশ কেটে নেওয়ার অভিযোগ তুলেছেন তার ছেলে কাশেম বারঘুতি। বারঘুতির উপর এমন ভয়াবহ অত্যাচারের নিন্দা জানিয়েছে ফিলিস্তিন প্রশাসনও। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।